যদি আপনার সাথেও এমনটা ঘটে থাকে যে আপনি আপনার বন্ধু, রিলেটিভ বা চেনা পরিচিত বা অপরিচিত মানুষের সাথে অনেকক্ষণ কথা বলতে বলতে এমন কিছু বললেন যে কথা বলা শেষ হওয়ার সাথে সাথে আপনার মনে হলো ওই কথাগুলো না বললেই ভালো হতো, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে ব্যাখ্যা করব 48 লজ অফ পাওয়ার বইয়ের 4 নম্বর ল, যেটা হলো অলওয়েজ সে লেস দ্যান নেসেসারি, অর্থাৎ সবসময় প্রয়োজনের চেয়ে কম বলুন। বর্তমান সময়ে আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি যেখানে বেশিরভাগ মানুষ কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই নিজের মতামত ও চিন্তাভাবনা প্রকাশ করার জন্য অনেক বেশি তৎপর। তো এই পরিস্থিতিতে নিজেকে সংযত রেখে প্রয়োজনের চেয়ে কম বলতে পারাটা একটা শক্তিশালী হাতিয়ার। কারণ আপনার মুখ থেকে একবার শব্দ বেরিয়ে গেলে আপনি সেটা ফিরিয়ে নিতে পারবেন না। মুখের কথা এমন একটা মূল্যবান সম্পদ যেটা খুব ভাবনা চিন্তার সাথে ব্যয় করা উচিত। তাই আপনি যখন কাউকে ইমপ্রেস বা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবেন তখন অল্প কথা বলাই এফেক্টিভ। প্রয়োজনের চেয়ে কম বলার মাধ্যমে আপনি মানুষের মধ্যে রহস্যের একটা বাতাবরণ তৈরি করবেন এবং আপনার আসল উদ্দেশ্য ও আপনার দুর্বলতা সম্পর্কে খুব বেশি কিছু প্রকাশ করা থেকে এড়িয়ে যেতে পারবেন। মানুষ আপনার আসল উদ্দেশ্য জানতে পারলে আপনার উদ্দেশ্য পূরণ হওয়ার সম্ভাবনা কমে যাবে, আর আপনার দুর্বলতা জানতে পারলে মানুষ সেটাকেই আপনার বিরুদ্ধে কাজে লাগাবে। একটা কথা আছে, কেউ আপনার ব্যাপারে ততটুকুই জানতে পারবে আপনি তাকে যতটুকু জানতে দেবেন। তাই প্রয়োজনের চেয়ে কম বলা এমন একটা কৌশল যা সামনের মানুষটাকে তার ব্যাপারে আপনার কাছে অনেক বেশি কিছু প্রকাশ করতে বাধ্য করবে, আর আপনি তার কাছে নিজের সম্পর্কে খুব অল্প কিছু প্রকাশ করার মাধ্যমে আপনি আপনার ক্ষমতা এবং প্রভাবকে বাড়িয়ে তুলতে পারবেন। আবার পাওয়ার বা ক্ষমতা একদিক থেকে একটা অ্যাপিয়ারেন্সের গেম। তাই যখন আপনি প্রয়োজনের চেয়ে কম বলবেন তখন আপনাকে আরও বেশি গ্রেট এবং আরও বেশি পাওয়ারফুল মনে হবে। কিন্তু আপনি যত বেশি বলবেন আপনাকে তত বেশি সাধারণ মনে হবে এবং আপনার নিজের ওপর আপনার কম নিয়ন্ত্রণ থাকবে। আপনি যত বেশি বলবেন তত বেশি সম্ভাবনা রয়েছে আপনি এমন কিছু বলবেন যেগুলোর কোনো মানে হয় না। তাই আপনি যত কম বলবেন অর্থহীন এবং বিপজ্জনক কিছু বলার ঝুঁকিও তত কম থাকবে। আপনার সাইলেন্স সামনের মানুষটাকে আনকমফোর্টেবল এবং ডিফেন্সিভ করে তুলবে, আর তখন সেই নীরবতা পূরণ করতে এমন কথা বলবে যেগুলো তার সম্পর্কে মূল্যবান তথ্য এবং তার দুর্বলতা প্রকাশ করবে। তাই প্রয়োজনের চেয়ে কম বলুন এবং আপনার অ্যাকশনসকে আপনার হয়ে বলতে দিন। শুধুমাত্র তখনই বলুন যখন বলার জন্য আপনার কাছে সত্যি গুরুত্বপূর্ণ কিছু আছে। আপনি নিজেও নিশ্চয়ই এমন কাউকে পছন্দ করেন না যে অনেক বড় বড় ভাষণ দেয় কিন্তু তার কথার সাথে কাজের কোনো মিল থাকে না। আবার আপনি এমন মানুষকেও পছন্দ করেন না যে সারাক্ষণ উল্টোপাল্টা মিনিংলেস কথা বলে। প্রয়োজনের চেয়ে বেশি বলতে গিয়ে যে কত বড় বিপদে পড়তে হয়, আবার প্রয়োজনের চেয়ে কম বলা পাওয়ার ও অথরিটিকে নিজের কন্ট্রোলে রাখতে কতটা হেল্প করে তার সাক্ষী আছে ইতিহাস। যেমন নিয়াস মার্সিয়াস, যিনি কোরিওলেনাস নামেও পরিচিত ছিলেন। কোরিওলেনাস ছিলেন প্রাচীন রোমের একজন মহান যোদ্ধা। তিনি অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং রোমকে বারবার অনেক বড় দুর্যোগ থেকে রক্ষা করেছিলেন। যেহেতু তিনি তার বেশিরভাগ সময় যুদ্ধক্ষেত্রেই কাটিয়েছিলেন, তাই রোমের খুব কম মানুষই তাকে ব্যক্তিগতভাবে চিনত, আর এটাই তাকে একজন কিংবদন্তি ব্যক্তিত্ব করে তুলেছিল। কিন্তু 454 খ্রিস্টপূর্বাব্দে কোরিওলেনাস সিদ্ধান্ত নিলেন যে তিনি এবার যুদ্ধের ময়দান ছেড়ে রাজনীতিতে প্রবেশ করবেন, আর তাই তিনি হাই কনসাল পদের জন্য ইলেকশনে দাঁড়ালেন। তো এবার কোরিওলেনাস ইলেকশনের জন্য ভাষণ দিতে শুরু করলেন, আর ভাষণ দিতে গিয়ে কোরিওলেনাস জনগণের সামনে নিজের শরীরের আঘাতের দাগ দেখাতেন। আর তার শরীরে আঘাতের এই দাগগুলো হয়েছিল রোমের জন্য 17 বছর ধরে যুদ্ধ করার কারণে। তার শরীরের আঘাতের এই দাগগুলো তার বীরত্ব ও দেশপ্রেমের প্রমাণ দেয়। যদিও মানুষ তার লম্বা ভাষণ শুনতে পছন্দ করত না, কিন্তু তার শরীরের আঘাতের দাগ দেখে মানুষের চোখে জল চলে আসত। কোরিওলেনাসের এই বীরত্ব আর দেশপ্রেমের ভাবমূর্তির কারণে অনেক মানুষ তাকে সমর্থন করেছিল। তাই নিশ্চিতভাবে মনে হচ্ছিল কোরিওলেনাসই ইলেকশন জিতবে। কিন্তু ইলেকশনের দিন কোরিওলেনাস সেই মঞ্চে উপস্থিত হলেন যেটা সেনেট আর রোমের কিছু সম্ভ্রান্ত ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছিল। সাধারণ মানুষ কোরিওলেনাসের এই হাই কনফিডেন্স দেখে অবাক হয়ে গেল। এই দিন কোরিওলেনাস আবার ভাষণ দিলেন, কিন্তু তার এই ভাষণে তিনি শুধু ধনী আর নোবেলসদের কথা বললেন। তার কথাগুলো ছিল অহংকারী এবং ঔদ্ধত্যপূর্ণ। ইলেকশনে নিশ্চিত জয়ের দাবি করে কোরিওলেনাস দেশভক্তি নিয়ে মজা করলেন এবং তার বিরোধী প্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষুব্ধ অভিযোগ তুললেন। কোরিওলেনাস এই বিষয়ে অনেক বড় বড় ভাষণ দিলেন যে তিনি কিভাবে রোমকে ধনীদের জন্য স্বর্গে পরিণত করবেন। কোরিওলেনাসের এই ভাষণের সাথে বাকি ভাষণের পার্থক্য এটাই ছিল যে মানুষরা তার ভাষণ মন দিয়ে শুনছিল। কোরিওলেনাসের এই বক্তৃতার খবর খুব দ্রুত রোমে ছড়িয়ে পড়ল। কোরিওলেনাসের এই ভাষণ কোরিওলেনাসের মহান যোদ্ধা ও দেশপ্রেমী হওয়ার ছবিটা ভেঙে চুরমার করে দিল। সাধারণ মানুষের কাছে কোরিওলেনাস এখন এমন একজন দাম্ভিক অহংকারী মানুষ যে শুধু ধনীদের হয়ে কথা বলে।
তাই সাধারণ মানুষ এটা নিশ্চিত করল যে যাতে কোরিওলেনাস ইলেকশনে কোনোভাবে জয়লাভ না করে। আর সেটাই হলো, কোরিওলেনাস ইলেকশনে হেরে গেলেন। হেরে যাওয়ায় কোরিওলেনাস আবার যুদ্ধক্ষেত্রে ফিরে গেলেন এবং প্রতিজ্ঞা করলেন যে মানুষরা তার বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের বিরুদ্ধে তিনি প্রতিশোধ নেবেন। এর 1 সপ্তাহ পরে খাদ্যশস্যের একটা বড় শিপমেন্ট রোমে পৌঁছালো। সেনেটের মন্ত্রীরা সিদ্ধান্ত নিচ্ছিলেন যে এই খাদ্যশস্য সাধারণ মানুষের মধ্যে ফ্রিতে বিতরণ করে দেওয়া হবে। ঠিক তখনই কোরিওলেনাস উপস্থিত হলেন। তিনি সেনেটের মন্ত্রীদের যুক্তি দিয়ে এটা বোঝানোর চেষ্টা করলেন যে খাদ্যশস্য বিনামূল্যে বিতরণ করলে কোনো লাভ হবে না, উপরন্তু অনেক বেশি ক্ষতি হবে। তো সেনেট কনফিউজড হয়ে খাদ্যশস্য বিতরণের বিষয়টা এখানেই স্টপ করে দিল। কিন্তু কোরিওলেনাস এখানেই থামলেন না। নেক্সট তার কিছু ভাষণে তিনি ডেমোক্রেসি বা গণতন্ত্রের নিন্দা করলেন এবং সেনেটের মন্ত্রীদের এটা বিশ্বাস করানোর চেষ্টা করলেন যে গণতন্ত্র সমাজের জন্য কতটা ক্ষতিকর। আর তাই সেনেট থেকে জনপ্রতিনিধিদের সরিয়ে ক্ষমতা ও নিয়ন্ত্রণ প্যাট্রিশিয়ান আর নোবেলসদের হাতে তুলে দেওয়া উচিত। কোরিওলেনাসের এই ভাষণের পর কোরিওলেনাসের উপর সাধারণ মানুষ অনেক বেশি রেগে গেল। সাধারণ মানুষ সেনেটের কাছে দাবি জানালো কোরিওলেনাসকে তাদের সামনে হাজির করার, কিন্তু কোরিওলেনাস রাজি হলেন না। এতে সাধারণ মানুষ আরও অনেক বেশি রেগে গেল। সারা রোমে দাঙ্গা ছড়িয়ে পড়ল। সাধারণ মানুষের ক্রোধের ভয়ে সেনেট সিদ্ধান্ত নিল যে খাদ্যশস্য সাধারণ মানুষের মধ্যে ফ্রিতে বিতরণ করে দেওয়া হবে। এতে কিছু মানুষ শান্ত হলো, কিন্তু বেশিরভাগ মানুষের এখনও দাবি ছিল যে কোরিওলেনাসকে তাদের সামনে আনা হোক এবং কোরিওলেনাসকে দিয়ে ক্ষমা চাওয়ানো হোক। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে কোরিওলেনাসকে সাধারণ মানুষের সামনে হাজির করার জন্য সেনেট লোক পাঠাতে বাধ্য হলো। কোরিওলেনাস শেষ পর্যন্ত সাধারণ মানুষের সামনে ক্ষমা চাওয়ার জন্য রাজি হলেন। প্রথমে তার গলার সুর নরম ছিল, কিন্তু তার কথা যত এগোতে লাগলো ততই তিনি নির্বোধের মতো কথা বলতে শুরু করলেন। তিনি সাধারণ মানুষকে অপমান করলেন, এমনকি গালাগালিও দিলেন। তাই তিনি যত বেশি কথা বললেন মানুষ তত বেশি ক্ষিপ্ত হয়ে উঠল। সাধারণ মানুষ তার উপর চিৎকার করতে লাগলো, আর তখন তিনি চুপ করলেন। কিন্তু সাধারণ মানুষের রাগের কোনো সীমানা ছিল না। সাধারণ মানুষ চাইছিল কোরিওলেনাসকে মৃত্যুদণ্ড দেয়া হোক। উপস্থিত ট্রাইবিউন্সরা ম্যাজিস্ট্রেটদের আদেশ দিলেন কোরিওলেনাসকে টার্পিয়ান পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে সেখান থেকে ফেলে দিতে। সাধারণ মানুষ আনন্দে চিৎকার করতে শুরু করলো, কিন্তু কিছু প্যাট্রিশিয়ান হস্তক্ষেপ করে কোরিওলেনাসের মৃত্যুদণ্ডের সাজা আজীবন নির্বাসনে বদলে দিলেন। তো সাধারণ মানুষ যখন জানতে পারল যে রোমের মহান যোদ্ধা আর রোমে ফিরে আসবেন না, তখন তারা এটা উৎসবের মতো সেলিব্রেট করলো। রোমের মানুষের এই সেলিব্রেশন বিদেশি শত্রুর বিরুদ্ধে জয়লাভের চেয়েও অনেক বেশি বড় ছিল। তো কোরিওলেনাসের ভুলটা কোথায় ছিল? রাজনীতিতে প্রবেশের আগে কোরিওলেনাস এমন একটা নাম ছিল যেটা শুনে সবাই ভয় পেত, কিন্তু সম্মানের সাথে। কোরিওলেনাসের জেতা যুদ্ধ এটার প্রমাণ ছিল যে তিনি একজন মহান সাহসী যোদ্ধা ছিলেন। যেহেতু মানুষ কোরিওলেনাসের সম্পর্কে খুব কমই জানত, তাই তার সম্পর্কে শুধু গল্পই জনপ্রিয় ছিল। কিন্তু যে মুহূর্তে কোরিওলেনাস রোমান নাগরিকদের সামনে হাজির হয়েছিলেন এবং তার মনের কথা বলেছিলেন, সেই মুহূর্ত থেকে তার সমস্ত মহান ভাবমূর্তি অদৃশ্য হয়ে গেছিল। কোরিওলেনাসও একজন সাধারণ সৈনিকের মতো নিজের প্রশংসা করলেন আর অন্যদের অপমান করলেন। এটাতে সাধারণ মানুষ কোরিওলেনাসের মধ্যে অস্থিরতা এবং ভয় দেখতে পেয়েছিল। সাধারণ মানুষের কাছে কোরিওলেনাস আর সেই কোরিওলেনাস থাকলেন না যে মহান যোদ্ধা সম্পর্কে সাধারণ মানুষ এত গল্প শুনেছিল। গল্প আর বাস্তবতার মধ্যে এত বড় পার্থক্য সাধারণ মানুষের কাছে মেনে নেওয়া অসম্ভব ছিল। তাই কোরিওলেনাস যত বেশি বলতে থাকলেন, মানুষের কাছে তিনি তত দ্রুত সম্মান হারাতে শুরু করলেন। কিন্তু কোরিওলেনাস যদি নিজের মুখের কথা নিয়ন্ত্রণ করতে পারতেন, তাহলে সাধারণ মানুষ এতটা ক্ষেপে যেত না আর তার জীবন ও মৃত্যুর মুখে পড়তো না। কোরিওলেনাস যদি কম বলতেন, তাহলে সাধারণ মানুষ তার উপর বিরক্ত হওয়ার কোনো কারণ পেত না এবং তার মনের আসল উদ্দেশ্য কখনোই জানতে পারত না। আর তার ফলে কোরিওলেনাস তার ক্ষমতা বজায় রাখতে পারতেন, কনসাল নির্বাচিত হতেন এবং হয়তো তার গণতন্ত্র বিরোধী লক্ষ্যগুলোও অর্জন করতে সক্ষম হতেন। কিন্তু কোরিওলেনাসের পতন হলো শুধুমাত্র নিজের মুখের কথা নিয়ন্ত্রণ করতে না পেরে প্রয়োজনের থেকে বেশি বলার কারণে। এবার আর একটা এক্সাম্পল দেখুন। রাজা চতুর্দশ লুইয়ের দরবারে নোবেলস ও মন্ত্রীরা রাষ্ট্রের বিভিন্ন সমস্যা নিয়ে রাত দিন আলোচনা করতেন। তারা চুক্তি করতেন, তর্ক করতেন, জোট তৈরি করতেন, জোট ভাঙতেন, তারপর আবার তর্ক করতেন। অনেক আলোচনা, ব্যাখ্যা ও তর্ক বিতর্কের পর সিদ্ধান্ত নেওয়ার জন্য দুই পক্ষের প্রতিনিধি লুইয়ের কাছে সবটা বুঝিয়ে বলতেন। লুই দুই পক্ষের বক্তব্য খুব ভালো করে শুনতেন। তারপর সবটা শোনার পর একটা কথাই বলতেন, আমি বিষয়টা দেখে নেব। এটা ছাড়া মন্ত্রীরা লুইয়ের মুখ থেকে আর একটা কথা শুনতে পেতেন না। কিন্তু কিছুদিন পর ফলাফল সবার চোখের সামনেই থাকত। আসলে চতুর্দশ লুই ছিলেন অল্প কথার মানুষ। তার বিখ্যাত একটা মন্তব্য ছিল, আই অ্যাম দ্য স্টেট, অর্থাৎ আমি রাষ্ট্র। কথাটা হয়তো অনেক বেশি পলিটিক্যাল, কিন্তু তাৎপর্যপূর্ণ। লুই প্রথম থেকে এমনটা ছিলেন না।
তিনি যখন ইয়ং ছিলেন তখনও তিনি সাধারণ মানুষের মতোই অনেক বেশি কথা বলতেন, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তিনি নিজের মুখের কথার গুরুত্ব বুঝতে পারেন। তার কম কথার জন্যই তার মাথায় কি চিন্তাভাবনা চলতো সেটা কেউ আন্দাজ করতে পারত না। তাই তার সাথে বিশ্বাসঘাতকতা করা তো ছিল অনেক দূরের কথা। আসলে আপনি যা শুনতে চান লোকে আপনাকে সেটাই বলে আপনাকে ঠকাতে পারে, কিন্তু লুইয়ের ব্যাপারে কেউ এটা বুঝতে পারত না যে লুই আসলে কি শুনতে চান। আর এই কারণেই লুইয়ের নীরবতা সামনের মানুষকে অস্বস্তিতে ফেলে দিত, ভয়ের মধ্যে রাখতো এবং তার উপর লুইয়ের কন্ট্রোল থাকতো। আর এই নীরবতা পূরণ করার জন্য সে অনেক কিছু বলতে শুরু করে দিত, আর কথায় কথায় লুইকে অনেক মূল্যবান তথ্য দিয়ে দিত, যেটা লুই পরে তার বিরুদ্ধে খুব দক্ষতার সাথে কাজে লাগাতেন। আর এটাই ছিল তার পাওয়ারের অন্যতম মূল ভিত্তি। তবে শুধুমাত্র হিস্টোরি অ্যান্ড পাস্টেই নয়, মডার্ন টাইমসেও এই বইয়ের এই 4 নম্বর ল অ্যাপ্লিকেবল। পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, সোশ্যাল লাইফ, বিজনেস, পলিটিক্স সব ক্ষেত্রে এই ল অ্যাপ্লিকেবল। প্রয়োজনের থেকে কম বলা জরুরি, কিন্তু এমন সময় আছে যখন চুপ থাকাটা বুদ্ধিমানের কাজ নয়। এক্ষেত্রে অনেক বেশি সাইলেন্স সামনের মানুষের মধ্যে সন্দেহ এবং নিরাপত্তাহীনতার অনুভূতি জাগিয়ে তুলতে পারে। অত্যাধিক সাইলেন্স অপরের কাছে আপনার লক্ষ্য উদ্দেশ্যের ভুল ব্যাখ্যা দিতে পারে। তাই প্রয়োজনের চেয়ে কম বলা এবং সাইলেন্স খুব সতর্কতার সাথে রাইট সিচুয়েশনে ব্যবহার করতে হবে। আর তাই এই ল ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করার জন্য কিছু টেকনিক ফলো করতে হবে। তো প্রথম টেকনিক হলো অ্যাসেস দ্য সিচুয়েশন। কোনো কনভারসেশন বা ইন্টারাকশনে এনগেজড হওয়ার আগে একটু সময় নিয়ে সিচুয়েশনটা মূল্যায়ন করতে হবে। আর সেটার জন্য কিছু জিনিস বিবেচনা করতে হবে, যেমন নেচার অফ রিলেশনশিপ, অর্থাৎ আপনি কার সাথে ইন্টারাক্ট করছেন, আপনার সহকর্মী, ক্লায়েন্ট, বন্ধু নাকি পরিবারের সদস্যের সাথে। নেক্সট, দ্য পারপাস অফ দ্য ইন্টারাকশন, অর্থাৎ আপনি কি কোনো ডিল নিয়ে আলোচনা করছেন, নাকি কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করছেন, নাকি কোনো দ্বন্দ্ব মেটাচ্ছেন, নাকি কেবল ক্যাজুয়াল সোশ্যালাইজিং করছেন, সেটা বুঝতে হবে। যে কোনো সিচুয়েশনের প্রেক্ষাপট এবং উদ্দেশ্য বোঝার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার কমিউনিকেশন অ্যাপ্রোচ কেমন হবে। আপনাকে অনেক বেশি ওপেন হতে হবে নাকি রিজার্ভ থাকতে হবে। আর এটা বুঝলে আপনি ইনফরমেটিভ হওয়া এবং মিস্ট্রি মেনটেন করার মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতে পারবেন। নেক্সট, 2 নম্বর টেকনিকটা হলো লিসেন অ্যাক্টিভলি। অ্যাক্টিভ লিসেনিং স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের একটা গুরুত্বপূর্ণ উপাদান। কারোর সাথে কথা বলার সময় কোনো বাধা না দিয়ে সামনের মানুষের কথার প্রতি আপনার সম্পূর্ণ মনোযোগ দিন। এটার মাধ্যমে আপনি সামনের মানুষের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি তাদের এটাও বোঝাতে পারবেন যে সে যা বলছে আপনি সেটাতে ইন্টারেস্টেড, আর এর ফলে সে আপনাকে তার অনেক মূল্যবান কথা বলবে। আবার কারোর কথা মন দিয়ে শোনার ফলে তার পয়েন্ট অফ ভিউ বুঝতে পারবেন, আর তার পয়েন্ট অফ ভিউ বুঝতে পারলে আপনি সেটাই বলবেন এবং ততটুকু বলবেন যতটুকু বলার প্রয়োজন। এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যেমন ধরুন আপনি আপনার অফিসের টিম মিটিংয়ে আছেন, তো প্রথমে আপনার আইডিয়া নিয়ে ঝাঁপিয়ে পড়ার পরিবর্তে অন্যরা কি বলে সেটা শুনুন। তাহলে আপনি টিমের বাকি মেম্বারের পয়েন্ট অফ ভিউ বুঝতে পারবেন, আর তার ফলে আপনি আপনার আইডিয়া অনেক বেশি এফেক্টিভলি প্রেজেন্ট করতে পারবেন। নেক্সট, টেকনিক নাম্বার 3, চুজ ইউর ওয়ার্ডস ওয়াইজলি। কমিউনিকেশনের সময় আপনাকে ইন্টেনশনাল এবং ডেলিভারেট হতে হবে। তাই কোনো কিছু বলার আগে ভাবুন আপনি যা বলতে যাচ্ছেন সেটা সামনের মানুষের উপর কি প্রভাব ফেলবে, এবং আপনি যে মেসেজ দিতে চাইছেন সেই মেসেজ কি আপনার কথা বহন করছে। তাই এটা নিশ্চিত করুন যে আপনার বলার প্রতিটা শব্দ আপনার উদ্দেশ্য এবং আপনার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। কথা বলার সময় এমন ভাষা ব্যবহার করুন যেটা ক্লিয়ার, ডাইরেক্ট এবং রেসপেক্টফুল। অস্পষ্টতা এবং প্যাসিভ অ্যাগ্রেসিভ টোন এড়িয়ে চলুন, না হলে সেটা ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। আপনার কথার ক্লারিটি না হারিয়ে যতটা সম্ভব কম শব্দে আপনার ভাবনা প্রকাশ করার লক্ষ্য রাখুন। এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যেমন ধরুন একটা বিতর্কিত বিষয়ে আপনার মতামত চাওয়া হলো। এক্ষেত্রে কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই হট করে নিজের মতামত দেওয়ার আগে আপনার মতামতের প্রভাব বিবেচনা করার জন্য একটু সময় নিন। একটা পরিকল্পিত উত্তর ভুল বোঝাবুঝি প্রতিরোধ করবে এবং সামঞ্জস্য বজায় রাখবে। নেক্সট, 4 নম্বর টেকনিকটা হলো ইউজ স্ট্র্যাটেজিক সাইলেন্স। সাইলেন্স বা নীরবতা কমিউনিকেশনের একটা শক্তিশালী হাতিয়ার, কিন্তু তার জন্য আপনাকে বুঝতে হবে আপনাকে কখন কথা বলতে হবে আর কখন সাইলেন্ট থাকতে হবে। সঠিক মুহূর্তে সাইলেন্স সামনের মানুষের মধ্যে অ্যাংজাইটি বৃদ্ধি করবে এবং তাকে আনকমফোর্টেবল ও নার্ভাস করে তুলবে, যেটা আপনাকে বেনিফিট দেবে। যেমন ধরুন আপনি কোনো বিজনেস ডিল করছেন এবং আপনি নেগোসিয়েশন করতে চান, বা আপনি জব ইন্টারভিউ দিচ্ছেন এবং আপনি স্যালারি নেগোসিয়েশন করতে চান। তো এই 2 ক্ষেত্রে আপনার উচিত হবে সামনের পক্ষের অফার শুনে সঙ্গে সঙ্গে আপনার প্রতিক্রিয়া দেওয়ার আগে কিছু সেকেন্ডের জন্য সাইলেন্ট থাকা। আপনার এই নীরবতা অপর পক্ষের মধ্যে প্রেশার তৈরি করবে এবং আপনি কিছু না বলেই আরও বেটার অফার পেয়ে যেতে পারেন বা অ্যাডিশনাল বেনিফিটস পেতে পারেন। নেক্সট অ্যান্ড লাস্ট টেকনিক, বি মাইন্ডফুল অফ নন ভার্বাল কমিউনিকেশন।
ইন্টারঅ্যাকশন চলাকালীন বডি ল্যাঙ্গুয়েজ এবং নন ভার্বাল সাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সময় বডি ল্যাঙ্গুয়েজ কথার চেয়ে বেশি কিছু বোঝাতে পারে। তাই কারোর সাথে ইন্টারঅ্যাকশনের সময় ওপেন অ্যান্ড কনফিডেন্ট পশ্চার বজায় রাখুন। হাত ও পা ক্রস করা এড়িয়ে চলুন। আই কন্ট্যাক্ট বজায় রাখুন, যাতে মনে হয় আপনি কতটা অ্যাটেন্টিভ অ্যান্ড এনগেজড। এমনকি আপনার ফেসিয়াল জেস্চার সামনের জনের কাছে আপনার মেসেজ পৌঁছে দিতে আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে। তবে সিচুয়েশন অনুসারে এমন ফেসিয়াল জেস্চার রাখুন যাতে সেটা দেখে কেউ সহজে বুঝতে না পারে আপনার মনে কি চলছে। যেমন ইন্টারভিউয়ের ক্ষেত্রে আই কন্ট্যাক্ট, বডি পশ্চার ও ফেসিয়াল জেস্চার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এগুলো এই বিষয়ে ইঙ্গিত দেয় যে আপনি কতটা কনফিডেন্ট অ্যান্ড প্রফেশনাল। তো এই টেকনিকগুলো আপনাকে প্রয়োজনের চেয়ে কম বলার আর্ট আয়ত্ত করতে হেল্প করবে, যা জীবনের বিভিন্ন দিকে আপনার ইনফ্লুয়েন্স এবং কন্ট্রোল বৃদ্ধি করবে। তবে মনে রাখতে হবে, প্রয়োজনের চেয়ে কম বলা এমন একটি স্কিল যেটা ডেভেলপ করতে সময় লাগে, তাই ধৈর্য ধরে প্র্যাকটিস করতে হবে। তো এই ছিল 48 লস অফ পাওয়ার বইয়ের 4 নম্বর ল। আমি আগেও বলেছি, আবারও বলছি, পাওয়ারের এই ল আপনি আপনার ডিফেন্সে ব্যবহার করবেন, কারোর সাথে প্রতারণা করে নিজের খারাপ উদ্দেশ্য পূরণ করার জন্য নয়, বা মিসইউজ করার জন্য নয়। তো আশা করি এই ভিডিও থেকে যা কিছু বুঝতে ও শিখতে পারলেন সেটা আপনি পজিটিভলি অ্যাপ্লাই করে আপনি আপনার লাইফে পজিটিভ চেঞ্জ আনতে পারবেন। তাই ভিডিওটা হেল্পফুল মনে হলে এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর এরকম হেল্পফুল ভিডিও নিয়মিত দেখার জন্য অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। আমি আপনার বন্ধু শাকিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।